হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 3-র অ্যাক্টিভিটি 15 থেকে তোমাদের করাবো। এর আগের অ্যাক্টিভিটিগুলো আমি করিয়েছি, তোমরা যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 15 কি বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. হোয়াট ডিড দ্য ওল্ড সেলর বিলিভ? বৃদ্ধ নাবিকটি কি বিশ্বাস করতেন? দ্য ওল্ড সেলর বিলিভড দ্যাট, বৃদ্ধ নাবিকটি বিশ্বাস করতেন যে সামহার অ্যালং দ্য রিভার, নদীতে কোথাও একটা, দেয়ার মাইট বি এ ব্রিজ, হয়তো একটা ব্রিজ বা সেতু রয়েছে, কানেক্টিং দ্য আর্থ টু দ্য হেভেন, যেটা পৃথিবী আর স্বর্গকে যুক্ত করছে। 2. হোয়াট লাস্ট থিং, কোন শেষ জিনিসটা, ডিড দ্য সেলর রিমেম্বার, নাবিক মনে করতে পেরেছিল, অ্যাবাউট দ্য গার্ডেন, সেই বাগানটি সম্পর্কে। অ্যান্সার, দ্য লাস্ট থিং, শেষ জিনিসটা, দ্য সেলর রিমেম্বার্ড, যেটা ওই নাবিকটা মনে করতে পেরেছিল, অ্যাবাউট দ্য গার্ডেন, ওই বাগানটা সম্পর্কে, ওয়াজ, সেটা ছিল, দ্য ট্রিজ মানে গাছগুলো, ক্রাউডেড উইথ গোল্ডেন অ্যাপেলস, যেগুলোতে সোনালি আপেল হয়েছিল। অ্যাক্টিভিটি 16, মেক সেন্টেন্সেস, বাক্য তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে। 1. প্রিটি, দ্য গার্ল ইজ ওয়ারিং এ প্রিটি ড্রেস, মেয়েটি একটি সুন্দর পোশাক পরে রয়েছে। 2. ব্রিজ, দ্য হাওড়া ব্রিজ ইজ ভেরি ওল্ড, হাওড়া ব্রিজ খুব পুরনো। 3. সেল, সেলর্স লাভ টু সেল অন ওয়াটার, নাবিকেরা জলের ওপর ভাসতে ভালোবাসে। অ্যাক্টিভিটি 17, রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলির অ্যাবস্ট্রাক্ট নাউন লেখো। প্রথমে বলি অ্যাবস্ট্রাক্ট নাউন কি। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সেই ধরনের নাউন যেগুলোর দ্বারা কোনো দোষ, গুণ বা অবস্থার নাম বোঝায়। এ. কাইন্ড, কাইন্ড থেকে হবে কাইন্ডনেস। বি. ক্লেভার, ক্লেভার থেকে হবে ক্লেভারনেস। এরপর রয়েছে সলভ, সলভ থেকে হবে সলিউশন। এরপর রয়েছে বিটার, বিটার থেকে হবে বিটারনেস। তারপর আছে স্ট্রং, স্ট্রং থেকে হবে স্ট্রেংথ। এরপর রয়েছে অ্যাক্ট, অ্যাক্ট থেকে হবে অ্যাকশন। ক্রুয়েল থেকে হবে ক্রুয়েলটি। আর শর্ট, শর্ট থেকে হবে শর্টনেস। অ্যাক্টিভিটি 18, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ অক্সিলারি ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, ব্র্যাকেটের মধ্যে যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলোর সঠিক রূপ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এ. হি ড্যাশ রিডিং এ বুক, ব্র্যাকেটের মধ্যে বি ভার্ব রয়েছে, বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, আর। তাহলে হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তাই এখানে হবে ইজ। হি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছে। বি. হোয়াট ড্যাশ ইউ লুকিং ফর, এখানে সাবজেক্ট আছে ইউ, ইউ এর সঙ্গে আর হয়, তাহলে হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো। সি. রিঞ্জা ড্যাশ দ্য সেম থিং, এখানে মেন ভার্ব আছে ডু, এখানে মেন ভার্বের পাস্ট টেন্স হবে ডিড, যেহেতু এখানে পাস্টের সেন্স ক্যারি করছে, রিঞ্জা ডিড দ্য সেম থিং, রিঞ্জা একই রকম জিনিস করেছিল। ডি. আই ড্যাশ রেডি টু ডান্স, এখানে বি ভার্ব আছে, আই এর সঙ্গে অ্যাম হয়, আই অ্যাম রেডি টু ডান্স মানে আমি নৃত্য করতে প্রস্তুত। ই. হি ড্যাশ ইল লাস্ট নাইট, এখানে লাস্ট নাইট আছে অর্থাৎ গত রাত্রিতে, মানে পাস্টের ঘটনা, তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম হবে। হি এর সঙ্গে যেহেতু ওয়াজ হয় তাই ওয়াজ বসালাম। হি ওয়াজ ইল লাস্ট নাইট, সে গত রাত্রিতে অসুস্থ ছিল। এফ. রামু ড্যাশ নট হ্যাভ ইট নাও, এখানে ডু আছে মেন ভার্ব, এখানে হবে ডাজ, যেহেতু রামু থার্ড পার্সন সিঙ্গুলার তাই তার সাথে ডাজ হয়। রামু ডাজ নট হ্যাভ ইট নাও, রামুর কাছে এখন এটা নেই। জি. ড্যাশ আই টেল ইউ অ্যাবাউট ইট ইয়েস্টারডে, এখানে সাবজেক্ট আছে আই, আর এখানে দেখো ইয়েস্টারডে আছে অর্থাৎ গতকালের ঘটনা মানে পাস্ট টেন্স, তাহলে ডু ভার্বের পাস্ট ফর্ম হবে। ডিড, ডিড আই টেল ইউ অ্যাবাউট ইট ইয়েস্টারডে, গতকালকে আমি তোমাকে এটা সম্পর্কে বলেছিলাম। এইচ. উই ড্যাশ নট কামিং টুডে, উই যেহেতু প্লুরাল তাই এখানে আর হবে, উই আর নট কামিং টুডে, আমরা আজকে আসছি না। এরপর অ্যাক্টিভিটি 19 কি বলেছে? ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলিকে শ্রেণীবিভক্ত করো ইন্টু কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউনে। কাউন্টেবল নাউন কি? যে নাউনগুলোকে গোনা যায় সেগুলোকে কাউন্টেবল নাউন বলে, আর আনকাউন্টেবল কোনগুলো? যেগুলোকে গোনা যায় না। আমি এখানে লিস্টের মধ্যেই করে দিচ্ছি, তোমরা কিন্তু এখানে যে ছক রয়েছে সেই ঘরে কিন্তু তোমরা বসাবে। তো প্রথমে দেখো রয়েছে ক্যারট, ক্যারট মানে গাজর, এটাকে গোনা যায় তাহলে এটা হলো কাউন্টেবল নাউন, এটা কিন্তু তোমরা এই কাউন্টেবলের ঘরে লিখবে। তারপরে রয়েছে সিলভার, সিলভার মানে রূপো, এটা গোনা যায় না তাই এটা হলো আনকাউন্টেবল নাউন, তোমরা এটা আনকাউন্টেবলের ঘরে লিখবে। এরপর হচ্ছে স্কিন, স্কিন মানে ত্বক বা চামড়া, এটাকে গোনা যায় না, এটা হলো আনকাউন্টেবল নাউন। এরপর হচ্ছে নাইফ মানে ছুরি, এটা গোনা যায় তাই কাউন্টেবল। তারপর হচ্ছে নিউজ মানে সংবাদ, এটাকেও গোনা যায় না, এটাও আনকাউন্টেবল নাউন। এরপর হচ্ছে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, এটা গোনা যায় তাই কাউন্টেবল।
তারপর আছে বাকেট মানে বালতি, এটাও গোনা যায় তাই কাউন্টেবল। তারপর আছে হেয়ার মানে চুল, এটা গোনা যায় না তাই আনকাউন্টেবল। তারপর আছে টেবিল, টেবিল মানে টেবিল, এটাকে গোনা যায় তাই এটা হলো কাউন্টেবল নাউন। তারপর আছে মিরর মানে আয়না, এটাও গোনা যায় তাই কাউন্টেবল। তারপর হচ্ছে সল্ট মানে নুন, এটা গোনা যায় না তাই আনকাউন্টেবল। তারপর হচ্ছে পেট্রোল, পেট্রোলকেও গোনা যায় না, এটা হলো আনকাউন্টেবল নাউন। অ্যাক্টিভিটি 20, সার্কেল দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে সার্কেল করো মানে গোল করো, অ্যান্ড আন্ডারলাইন দ্য কালেকটিভ নাউন্স, এবং কালেকটিভ নাউনগুলোকে আন্ডারলাইন করো বা নিচে দাগ দাও। অ্যাবস্ট্রাক্ট নাউন তো আগেই বলেছি, যে নাউন দ্বারা কোনো দোষ, গুণ বা অবস্থার নাম বোঝায় সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আর কালেকটিভ নাউন কোনগুলো? যে নাউন দ্বারা কোনো বস্তু বা প্রাণীর একটি সমষ্টি বা একটা দলকে বোঝায় সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। 1 নম্বরটা দেখো, দ্য গ্যাং অফ থিপস শোড নো মার্সি। গ্যাং অফ থিপস, গ্যাং মানে হচ্ছে দল, এটা হলো কালেকটিভ নাউন। আর এখানে মার্সি, মার্সি মানে হচ্ছে দয়া, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। 2, দ্য কারেজ অফ দ্য ট্রুপ অফ সোলজার্স ইজ বিয়ন্ড ইমাজিনেশন। কারেজ, কারেজ মানে সাহস, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রুপ মানে দল, এটা হলো কালেকটিভ নাউন। আর ইমাজিনেশন মানে কল্পনা, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। 3, এ বান্ডিল অফ স্টিক্স ক্যান বি বার্নড টু মেক হিট। বান্ডিল, বান্ডিল মানে গোছা বা গুচ্ছ, এটা হলো কালেকটিভ নাউন। আর হিট মানে হচ্ছে উত্তাপ, ইহা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। 4, দ্য বিউটি অফ দ্য বাঞ্চ অফ চেরিজ ইজ অ্যামেজিং। বিউটি মানে সৌন্দর্য, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এখানে বাঞ্চ, বাঞ্চ মানে গুচ্ছ, এটা হলো কালেকটিভ নাউন। 5, দ্য গার্ল সাফার্স ফ্রম লোনলিনেস ইভেন ইন দ্য ক্রাউড। লোনলিনেস মানে একাকিত্ব, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ক্রাউড মানে ভিড়, এটা হলো কালেকটিভ নাউন। 6, চার্পিং অফ দ্য ফ্লোক অফ স্টারলিংস ফিল্ড দ্য এমটিনেস অফ দ্য মিডো। এখানে ফ্লোক মানে হচ্ছে দল, এটা হলো কালেকটিভ নাউন। আর এমটিনেস মানে শূন্যতা, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাক্টিভিটি 21, রাইট এ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ লেখো উইদিন 60 ওয়ার্ডস, 60 শব্দের মধ্যে, অ্যাবাউট ইউর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু সম্পর্কে। টেক হেল্প মানে সাহায্য নাও, ফ্রম দ্য হিন্টস গিভেন বিলো, নিচের দেয় হিন্টসগুলি থেকে। হিন্টসগুলো একটু দেখে নাও। প্রথমে আছে নেম অফ দ্য সিজন, ঋতুটির নাম। ইটস ন্যাচারাল বিউটি, ইহার প্রাকৃতিক সৌন্দর্য। এরপর হচ্ছে প্রিন্সিপাল মানে এই ঋতুর প্রধান বিষয় কী। ক্রপস অ্যান্ড ফেস্টিভ্যালস, ক্রপস মানে শস্য, এই ঋতুতে কী কী শস্য হয়। অ্যান্ড ফেস্টিভ্যালস এবং কী কী উৎসব এই ঋতুতে হয়। দ্য রিজন ফর ইউর লাইকিং, তোমার পছন্দের কারণ কী। দেখো আমি এখানে টাইটেল দিয়েছি মাই ফেভারিট সিজন, আমার প্রিয় ঋতু। মনসুন ইজ মাই ফেভারিট সিজন, মনসুন মানে বর্ষাকাল, বর্ষাকাল হয় আমার প্রিয় ঋতু। অ্যাট দিস টাইম, এই সময়ে, দ্য স্কাই ইজ অফেন ক্লাউডি, আকাশ প্রায়শই মেঘাচ্ছন্ন থাকে। অ্যান্ড ইট রেইনস, এবং বৃষ্টি হয়। রাইস, জুট আর অ্যামাং দ্য ক্রপস অফ দিস সিজন, এই ঋতুর শস্যের মধ্যে আছে রাইস মানে ধান আর জুট মানে পাট। ফেস্টিভ্যালস লাইক রক্ষাবন্ধন, জন্মাষ্টমী আর সেলিব্রেটেড ইন দিস টাইম। ফেস্টিভ্যালস মানে কি উৎসব, রাখি বন্ধন এবং জন্মাষ্টমীর মতো উৎসব আর সেলিব্রেটেড মানে পালিত হয় ইন দিস টাইম, এই সময়ে। ডিউরিং রেন, বৃষ্টির সময়, আই লাভ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে ভালোবাসি। ফর অল দ্য অ্যাবভ রিজনস, ওপরের সমস্ত কারণগুলির জন্য, আই লাইক দিস সিজন ভেরি মাচ, আমি এই ঋতুটিকে খুব পছন্দ করি। এখানে আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।